আজকের এই ভিডিওটিতে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ক্লাসের সিলেবাসে এই টপিকটি অবশ্যই রয়েছে। আর ক্লজটা আমরা যদি ভালো করে জানি বুঝি তাহলে আমরা সহজেই জয়নিং বিভিন্ন প্রকার সেন্টেন্সে যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং মিক্স সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্য ক্লজ ব্যবহৃত হয় না, তবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এবং মিক্সড সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ খুবই দরকারি একটা গ্রামাটিক্যাল টপিক। তাহলে এবার পূর্ণাঙ্গ আলোচনা শুরু করা যাক। দেখতে পাচ্ছি লেখা আছে ক্লজেস। ক্লজ এর সাধারণ বাংলা মানে যদি আমরা করতে চাই তাহলে বলতে পারি খণ্ডবাক্য বা উপবাক্য। কখনোই এটা বাক্যাংশ না বলাই ভালো, এটাকে খণ্ডবাক্য বা উপবাক্য বা প্রায় বাক্য বলা উচিত। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, যেহেতু সে অসুস্থ তাই সে আসতে পারেনি। দিস ইজ দি বয় হু ডিড ইট, এ হলো সেই ছেলে যে এই কাজটি করেছে। এখানে এই অ্যাজ হি ইজ ইল, হু ডিড ইট, এই অংশগুলি হলো ক্লজ, যার মধ্যে আমরা অবশ্যই এখানে অ্যাজ, এখানে হু প্রভৃতির লিঙ্ক আরও দেখতে পাবো। প্রথম বাক্যে দুটি অংশ, অ্যাজ হি ইজ ইল এবং হি ক্যান নট কাম, আর প্রত্যেকটি একটি সম্পূর্ণ সেন্টেন্স, কারণ প্রত্যেকটি সাবজেক্ট এবং প্রেডিকেট আছে। আবার প্রত্যেকটি অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম একটি সম্পূর্ণ সেন্টেন্সের একটি অংশ। এরূপ দ্বিতীয় বাক্যে হু ডিড ইট ও দিস ইজ দি বয়, এই দুটি ছোট ছোট সেন্টেন্স সম্পূর্ণ বড় সেন্টেন্সের অংশ। এইরূপ যে ছোট সেন্টেন্স কোনো বৃহত্তর সেন্টেন্সের অংশ তাকেই সাধারণভাবে ক্লজ বলে। এ ক্লজ ইজ এ সেন্টেন্স ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স, মূলত বড় বাক্যের ছোট বাক্যের মতো অংশগুলোই হলো ক্লজ। এখানে বিভিন্ন প্রকার ক্লজ নিয়ে আলোচনা করা আছে। সাধারণভাবে ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজ সাধারণত বাক্যে থেকে থাকে। মানে একটি বাক্যে অবশ্যই একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর তার সঙ্গে একটি সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, একটি থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ যার অপর নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ এর অপর নাম হলো রুট ক্লজ বা মেন ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ, যেটা আমরা পরে আলোচনা করব, এটা আসলে প্রিন্সিপাল ক্লজেরই একটি রূপ। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি ক্লজ মূলত দুই প্রকার: প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজেরই আরেকটি অংশ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের আবার আলাদা আলাদা ভাগ আছে, আমরা পরে এ নিয়ে আলোচনা করব। এখানে প্রিন্সিপাল ক্লজ বলতে মূলত সেই অংশ, যে অংশে বাক্যের, একটি বড় বাক্যের সেই অংশ যে অংশটি নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেটি হলো প্রিন্সিপাল ক্লজ। আর যে অংশটি নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না এবং প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এই উদাহরণ থেকে আমরা দেখতে পাবো, দেখো, অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, এই অংশটাকে যদি আমরা এখন চাপা দিয়ে দিই তাহলে কি পড়ে রইল? হি ক্যান নট কাম, সে আসতে পারে না বা আসতে পারেনি। সে আসতে পারেনি বা আসতে পারে না, এই অংশটা নিজের অর্থ সম্পূর্ণভাবে পরিষ্কার প্রকাশ করছে, তাই এই অংশটাকে আমরা বলবো কি? প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। কিন্তু যদি এই প্রিন্সিপাল ক্লজের অংশটা আমরা চাপা দিয়ে দিই, যদি এই বাকি অংশটা পড়ি, অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, এটার অর্থ একটু পরিষ্কার নয়। যেহেতু সে অসুস্থ, এর অর্থটা সম্পূর্ণ পরিষ্কার হলো না। কিন্তু যদি আমরা এই অংশটা বাদ আউল তুলে নিই, এর উপরে নির্ভর করে এর অর্থটা কিন্তু এখন পরিষ্কার। যেহেতু সে অসুস্থ তাই সে আসতে পারেনি, অর্থাৎ এই অংশটি হলো পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটি হলো এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি বুঝলাম? না, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল,
একটি বড় বাক্যে ক্লজযুক্ত বাক্যে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবেই থাকবে। প্রিন্সিপাল ক্লজ ছাড়া একটি বৃহত্তর ক্লজযুক্ত বাক্য হতে পারে না। এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকার পাশাপাশি এক বা একাধিক এরকম একটি বা আরও একটি বা দুটি অংশ সাবঅর্ডিনেট ক্লজ এর সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু অবশ্যই প্রিন্সিপাল ক্লজ চাই। এবার আমরা আলোচনা করব যে প্রিন্সিপাল ক্লজ একটি বাক্যে এই ছকটা থেকে আমরা দেখে সহজে বুঝতে পারবো। আই নো হোয়ার হি ইজ, এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই নো, এটা প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার হি ইজ, অর্থাৎ যেখানে লিঙ্কার আছে ওই লিঙ্কার সহ কাটা অংশটা সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। পরের বাক্যে দি বুক দ্যাট ইউ গেভ মি ইজ লস্ট, এই অংশে দি বুক ইজ লস্ট, দি বুক ইজ লস্ট এই অংশটি হলো প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো এখান থেকে দ্যাট ইউ গেভ মি, দ্যাট ইউ গেভ মি এই অংশটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। পরের বাক্যে আই ক্যান নট ডু দিস আনলেস ইউ হেল্প মি, তাহলে আনলেস ইউ হেল্প মি এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর আই ক্যান নট ডু দিস এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ এই মূলত দুইটি ক্লজ, সে দুটো আমরা ভালো করে বুঝলাম। এবার প্রিন্সিপাল ক্লজেরই আরেকটি অংশ বা ভাগ বলা চলে, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ বাক্যে যদি দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে সাধারণভাবে আমরা বলি কি না কোঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি, সে বাড়িতে গেল এবং তারপর সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। তাহলে হি ওয়েন্ট হোম এটি একটি, অ্যান্ডটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হবে, আর দেন লেফট ফর হোম। হি ইজ পুয়ার বাট হি উইল হেল্প ইউ। দেখো দুদিকে দুটি করে প্রিন্সিপাল ক্লজ আছে, দুটির অর্থ সম্পূর্ণ বা পরিষ্কার। হি ইজ পুয়ার এটা বাদ দাও, হি ইজ পুয়ার সে গরিব, হি উইল হেল্প ইউ সে তোমায় সাহায্য করবে। দুদিকে দুটি অর্থ পরিষ্কারযুক্ত ক্লজ আছে। তাহলে দুদিকে দুটি প্রিন্সিপাল ক্লজ আছে, দুদিকে দুটি প্রিন্সিপাল ক্লজ আছে, মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড বার্ড অর সো আইদার অর নাইদার নর এরসব কোনো একটা থাকতে পারে সেটা আছে, আর দুদিকে দুটি প্রিন্সিপাল ক্লজ আছে, একেই বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ আসলে দুটি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের সংযোগ, এছাড়া আর কিছুই নয়। এইবার তাহলে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজের অ্যাকচুয়ালি একটা ভাগ, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো এবার আমরা জানব। সাবঅর্ডিনেট ক্লজ মূলত তিন ধরনের: সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজকে আবার নমিনাল ক্লজও বলা হয়, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজকে আবার রিলেটিভ ক্লজও বলা হয়, আর সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজকে অ্যাডভার্ব ক্লজও বলা হয়। এইগুলির আমরা একটু ভাগ বা আলোচনা জেনে নেব। তাহলে সাবঅর্ডিনেট যে নাউন ক্লজ আছে, পুরো নাউন ক্লজ পুরো ক্লজটা মানে বৃহত্তর বাক্যে যে ক্লজ অংশটা পাবো সেই পুরো ক্লজটা নাউনের মতো কাজ করবে, সোজা কথা। সাবঅর্ডিনেট ক্লজটা যদি নাউনের মতো কাজ করে তাকে বলবো নাউন ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। সেটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে সাবঅর্ডিনেট ক্লজটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর পুরো ক্লজটা যদি অ্যাডভার্বের মতো কাজ করে তখন তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো নাউন ক্লজ কি কি হিসাবে ব্যবহার হতে পারে সেগুলো আমরা দেখতে পাবো। সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ সাধারণত সাবজেক্টের জায়গায় বসে থাকতে পারে বা অবজেক্টের জায়গায় বসে থাকতে পারে। আমরা জানি যে বাক্যে নাউন সাবজেক্টের জায়গায় আর অবজেক্টের জায়গায় বসতে পারে, তাহলে ঠিক তেমনি নাউন ক্লজটা অ্যাজ এ সাবজেক্ট টু এ ভার্ব অর্থাৎ অ্যাজ এ সাবজেক্ট ব্যবহৃত হতে পারে, অবজেক্ট টু এ ভার্ব অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অবজেক্ট টু এ প্রিপোজিশন অর্থাৎ একটা প্রিপোজিশনের পরে ঠিক পরে পুরো নাউন ক্লজটা থাকতে পারে,
ইন অ্যাপোজিশন টু এ নাউন অর ইট, একটা নাউনের অ্যাপোজিশন হিসেবে থাকতে পারে। আমরা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখো, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। দ্যাট হি ইজ ইল এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই পুরো ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এই ইজ ভার্বের। ইজ নোন এই ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে দ্যাট হি ইজ ইল। এই অংশটা ইজ নোন টু অল, সবার কাছে জানা। এই অংশটা অর্থাৎ এই পুরো ক্লজটার কথা বলে, যে ক্লজটা মানে কি না, সে যে অসুস্থ সকলের কাছে জানা। তাহলে এই ইজ নোন ভার্বের সাবজেক্ট হিসেবে পুরো ক্লজটা ব্যবহৃত হয়েছে। তাহলে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটি অবশ্যই নাউন। তাহলে পুরো ক্লজটা নাউনের মতো কাজ করলো, তাই একে আমরা বলবো নাউন ক্লজ। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বলে আমরা একে বলবো সাবজেক্ট টু এ ভার্ব। আবার অবজেক্ট টু এ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আই নো হোয়েন হি উইল কাম, আই নো আমি জানি কখন সে আসবে, হোয়েন হি উইল কাম। দেখো, আইটা হলো সাবজেক্ট মানে বাক্যের কর্তা, নোটা হলো ভার্ব মানে জানি। কি জানি না, হোয়েন হি উইল কাম, কখন সে আসবে। তাহলে নো ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, জানি। কি জানি, হোয়েন হি উইল কাম। তাহলে এই পুরো ক্লজটা এই জানা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি নাউন ক্লজ। অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে বলে আমরা বলবো অবজেক্ট টু এ ভার্ব। এরপরে অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে একটা বাক্যে দেওয়া আছে, ইট রেস্টস অন হাউ হি বিহেভস। হাউ হি বিহেভস এটি হলো ক্লজ। দেখো, ইট রেস্ট এটি নির্ভর করে অন এই প্রিপোজিশনটার ঠিক পরে পুরো ক্লজটা আছে। তাহলে অ্যাজ এ নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। তাহলে অবজেক্ট আছে, রেস্টটা কি না, হাউ হি বিহেভস, কিন্তু রেস্ট ভার্বের পরে যে অবজেক্টটা ঠিক ভার্বের পরে না বসে একটা প্রিপোজিশনের পরে বসেছে, তাই এটা কেবলমাত্র অবজেক্ট অফ এ ভার্ব না বলে অবজেক্ট অফ এ প্রিপোজিশন বলা হবে। তাহলে পুরো নাউন ক্লজের আসল কাজই হচ্ছে সাবজেক্ট হিসেবে হোক, অবজেক্ট হিসেবে হোক, অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে হোক, নাউনের মতোই সে কাজ করবে। ইন অ্যাপোজিশন টু এ নাউন অর ইট, ইন অ্যাপোজিশন, ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম। দ্যাট হি হ্যাজ কাম এটি এই ট্রু মানে সত্য নামক নাউনটির অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ট্রুটা কি না এইটা। দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ইজ ইল, সে অসুস্থ। একটা গুজব ছড়িয়েছে যে সে অসুস্থ। রিউমারটা কি না এইটা। তাহলে এই অংশটার রিউমারটা হলো এইটা, এই ট্রুটা কি না হলো এইটা। অর্থাৎ যখন কোনো নাউনের পাশে তার সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয় তাকে অ্যাপোজিশন বলা হয়। যেহেতু এটা ক্লজ তাই এটা ক্লজ অ্যাপোজিশন। নাউন অ্যাপোজিশন সাধারণত নাউনের মতো কাজ করে থাকে, তাই এটি হলো নাউন ক্লজ অ্যাজ এ অ্যাপোজিশন। এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব। আগেই বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজেরই ভাগ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এর অপর নাম হলো রিলেটিভ ক্লজ। যেহেতু রিলেটিভদের মতো বা রিলেশনের বিষয়ের মতোই এখানে সম্পর্ক আলোচিত হয়ে থাকে। আগে আমরা ব্যবহার দেখব। রিলেটিভ প্রোনাউন সাধারণত এখানে যুক্ত করার সময় ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুইচ, দ্যাট, অ্যাজ এগুলি। আর রিলেটিভ অ্যাডভার্ব হলো হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন্স, অ্যাজ এগুলি। মূলত এখানে মনে রেখো হু, হুজ আর হুম, এই তিনটি, হু মানে যে বা যারা, হুজ মানে যার বা যাদের, আর হুম মানে যাকে অবলিক যাদেরকে। এইগুলি মূলত মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হু যে বা যারা, হুজ যার বা যাদের, হুম যাকে বা যাদেরকে। মানুষের ক্ষেত্রে
কেবলমাত্র সাধারণত এইগুলি ব্যবহৃত হয়। টু হিউম্যান বিইং, মানুষের ক্ষেত্রে এইগুলি ব্যবহার হয়। আর মানুষ বাদে বাকিদের ক্ষেত্রে সাধারণত হুইচ অথবা দ্যাট ব্যবহৃত হয়, মানুষ বাদে বাকিদের ক্ষেত্রে। এছাড়া হোয়েন আর হোয়ার, যখন হোয়েন শব্দটি, হোয়েন যখন ঠিক টাইমের পরে বসে, যেমন অ্যাট 5:30 PM বা অ্যাট নাইট হোয়েন, সময়ের ঠিক পরে যখন হোয়েন বসে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হয়, নইলে কিন্তু অ্যাডভার্ব। আর হোয়ারটা স্থানের ঠিক পাশে বসলে তখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, নইলে কিন্তু এটা অ্যাডভার্ব লিঙ্কার হিসেবে অ্যাডভার্বিয়াল ক্লজে সাধারণত ব্যবহৃত হয়। এখানে দেখা যাক, আই নো দি বয় হু ডিড ইট। বয়টা, আই নো দি বয়, আমি ছেলেটিকে চিনি যে এটা করেছে। তাহলে এই পুরো ক্লজটা এই বয়কে কোয়ালিফাই করলো, তার এই পুরো ক্লজটা বয়কে কোয়ালিফাই করলো। নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা নাউনকে কোয়ালিফাই করার জন্য পুরো ক্লজটা অ্যাডজেক্টিভ হলো, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। মনে রাখবে হু, হুজ, হুম, হুইচ, দ্যাট এইগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার। এছাড়া হোয়েন আর হোয়ার ব্যবহৃত হয়। দিস ইজ দি প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, প্লেসের ঠিক পরে হোয়ার বসেছে, তাই এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আই হ্যাভ লস্ট দি বুক হুইচ ইউ গেভ মি, তাহলে বুকটাকেই কোয়ালিফাই করছে এই পুরো ক্লজটা, হুইচ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আই নো দি টাইম হোয়েন হি উইল কাম, টাইমের ঠিক পরে এখানে বসেছে, তাই এটি অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দি রিজন হোয়াই হি ফেলড, রিজনটা কি না হোয়াই হি, রিজনটাকেই কোয়ালিফাই করছে হোয়াই হি ফেলড, তাহলে এটি হলো কি না অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আমরা যাব অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে, সোজা কথা। অর্থাৎ পুরো সাবঅর্ডিনেট ক্লজটা আমরা দেখব অ্যাজ এ অ্যাডভার্ব ব্যবহৃত হবে। দেখো উদাহরণ হিসেবে দেখলে বুঝতে পারবে। টাইম হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম, সে টাইম হিসেবে ব্যবহৃত হতে পারে। হি কেম, সে এসেছিল। হোয়েন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম। টাইমের মানে কোনো নির্দিষ্ট বা পাংচুয়াল টাইমের ঠিক পরে হোয়েন কথাটা বসেনি, তাই এটি অ্যাজ এ অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজ। ইউ ওয়েন্ট আফটার আই হ্যাড কাম, তুমি চলে গিয়েছিলে আমার আসার পর, বা তুমি গিয়েছিলে আমার আসার পর। স্ট্রাইক হোয়াইল দি আয়রন ইজ হট, যখন লোহা গরম তখন আঘাত করো। তাহলে এইগুলি সব যেহেতু কাজটা বা ভার্বটাকে বিশ্লেষণ করছে, তাই এটি অ্যাডভার্ব, তাই পুরো ক্লজটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো সব টাইম বোঝাচ্ছে। সে প্লেস বোঝাতে পারে, স্টে হোয়ার ইউ আর, যেখানে আছো সেখানে থাকো। হোয়ার ইউ আর স্থানকে বোঝাচ্ছে। রিটার্ন হোয়েন্স ইউ কেম, ফিরে এসো, যখন তুমি আসবে তাহলে তখন আবার ফিরে এসো। তাহলে এগুলি সব প্লেসকে বোঝাচ্ছে। হোয়েন্স ইউ কাম, যেখান থেকে তুমি এসেছিলে সেখানে ফিরে যাও। রিটার্ন হোয়েন্স ইউ কাম, যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, প্লেস বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রিজন অর কজ বোঝাতে পারে, কারণ আর কি। হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, যেহেতু সে অসুস্থ তাই সে আসতে পারেনি। সিন্স ইউ আর ইল, যেহেতু তুমি অসুস্থ, ইউ নিড নট কাম, তোমার আসার দরকার নেই। এগুলি সব কি কারণ বোঝাচ্ছে। আবার অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস বোঝাতে পারে, উদ্দেশ্য। উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। তাহলে এটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রেজাল্ট, ফলাফল বোঝাতে পারে। হোয়াট হ্যাভ আই ডান দ্যাট ইউ রিবিউক মি, কী আমি করেছি যে তুমি আমায় বকছো। তাহলে এটি কি ফল। আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না। তাহলে এটা কি ফল। অ্যাডভার্বিয়াল কজেস অফ ম্যানার, ধরন বোঝাতে পারে, কাজের ধরন। ট্রাভেল অ্যাজ ইউ লাইক,
ভ্রমণ করো, ঘোরো, তুমি যেখানে চাও, যা চাও, যেমন খুশি। ইট হ্যাপেন্ড অ্যাজ আই এক্সপেক্টেড, এটা তেমনটা ঘটেছে যেমনটা আমি চেয়েছিলাম। তাহলে এগুলো কি কাজের ধরন বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন অর সাপোজিশন, শর্ত বোঝাতে পারে। ইফ আই সাকসিড, যদি আমি সফল হই, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করব। আই শ্যাল নট গো, আমি যাব না, আনলেস ইউ কাম, যতক্ষণ না তুমি আসছো আমি যাব না। আই মে কাম ইন কেস আই হ্যাভ টাইম, আমার যদি সময় থাকে তাহলে আমি যাব বা যেতে পারি। তাহলে এগুলি সব কি কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন বোঝাতে পারে, যেমন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, অর্থাৎ বিপরীত ভাব, যদিও সে গরিব তবুও সে সৎ। আই শ্যাল গো ইভেন ইফ ইউ ডু নট কাম উইথ মি, যদি তুমি আমার সঙ্গে নাও আসো আমি তবুও যাব। তাহলে বৈপরীত্য বা বিপরীত ভাব বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন অর ডিগ্রি হতে পারে, তুলনা বোঝানো হতে পারে। হি ইজ নট সো ফুল অ্যাজ অ্যাজ ইউ থিঙ্ক, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ আর, হি ইজ টলার দ্যান ইউ, এগুলি সবই হলো তুলনা বোঝাচ্ছে। তাই এগুলিকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন অর ডিগ্রি। তো এই বিভিন্ন প্রকার ক্লজ এখানে আলোচিত হয়েছে। আশা করি তোমরা পুরো ক্লজ বিষয়ক আলোচনাটা বুঝলে। এবার যে কোনো গ্রামার বই থেকে এই 3 ধরনের ক্লজের ওপরে যে সমস্ত টাস্কগুলো আছে সেগুলো করো, তাহলে তোমাদের এটা ধারণাটা আরও বেশি পরিষ্কার হবে। থ্যাংক ইউ।